আসসালামু আলাইকুম। কাইসার জব প্রিপারেশনে আপনাদের সবাইকে স্বাগতম। মোহাম্মদ কাইসার আবেদিন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বুয়েট। বর্তমানে আশুগঞ্জ পাওয়ার স্টেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি আজকে আপনাদের সামনে পিওসিএল 2024 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোশ্চেন সলিউশন নিয়ে আলোচনা করব। মূলত এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ইকুইভ্যালেন্ট হিসাবে আসছে। এছাড়া ডিজিএম লেভেলের যে কোশ্চেনগুলো হয়েছে ম্যানেজার লেভেলের, ওই কোশ্চেনগুলো এই সেম কোশ্চেন দেওয়া হয়েছে, অর্থাৎ মেকানিক্যালের জন্য আলাদা, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, এই পার্ট বাই পার্ট আলাদা আলাদা কোশ্চেন করা হয়েছে, কিন্তু ওই সবগুলো পোস্টের জন্যই, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার সবগুলো পোস্টের জন্য সেম কোশ্চেনে পরীক্ষা নেওয়া হয়েছে। তার মানে এই টাইপের কোশ্চেনগুলো যদি দেখি, মানে বুয়েট প্যাটার্নে একটু অভ্যস্ত থিওরি থেকে ম্যাথমেটিক্যাল টাইপের যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো নিয়ে, ঠিক আছে। আর আমার টার্গেট হচ্ছে পেইড বেসে যারা আছেন তাদের জন্য একটা প্লেলিস্ট তৈরি করা। 2024 সালে এবং 2023 সালে যত কোশ্চেন আসছে সবগুলো সামারি, মানে এরকম করে এক একটা পিওসিএল 2024 এই কোশ্চেন, তারপরে হচ্ছে তিতাসের কোশ্চেন, তারপরে এনডব্লিউপিএসএল এর কোশ্চেন, এইভাবে সবগুলোর সলিউশন ইনশাল্লাহ আমার পেইড কোর্সের জন্য আলাদাভাবে একটা প্লেলিস্ট রেডি করবো, ঠিক আছে। আর ফ্রি এটা হচ্ছে আমি ওই ইউটিউবে আপলোড দেবো, এর আগেই বলে রাখছিলাম, এই জন্য এটা আমি ইউটিউবে ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে। আর বাকি যারা এই টাইপের, যেহেতু আমি হচ্ছে সিরিয়ালি কোশ্চেনগুলো দিব এবং আমার পেইড বেসে অলরেডি টপিক ওয়াইজ ক্লাসগুলো আছে, তার মানে আমি একদম টু দ্য পয়েন্টে মেইন কোশ্চেনটা আলোচনা করে শেষ করে দেব, ঠিক আছে। আর এই রিলেটেড যে বেসিকগুলো সম্ভব, এটা আমি হচ্ছে আমার যে টপিক ওয়াইজ ক্লাস ওইখানে আমি আলোচনা করছি, ওইখানে আরো আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে শুরু করে দেই সলিউশন। 1 নম্বর ম্যাথটাতে কি বলতেছে এটা আমরা একটু দেখি, যে পাইপ carrying steam at 3.5 megapascal has an outside diameter of 450 millimeter and a wall thickness of 10 millimeter. A gasket is inserted between the flange at one end of the pipe and a flat plate used to cap at the end. How many 40 millimeter diameter bolts must be used to hold the cap on if the level stress এত, of which 55 megapascal is the initial stress? তার মানে এর লেভেল স্ট্রেস হচ্ছে 80 মেগাপ্যাসকেল, এর মধ্যে ইনিশিয়ালি 55 মেগাপ্যাসকেল ছিল। তার মানে হোল্ড করার জন্য এই 80 থেকে 55 মেগাপ্যাসকেল বিয়োগ করে যতটুকু হবে ওইটা হচ্ছে তার কি হোল্ডিং স্ট্রেস। হোয়াট সার্কামফারেন্সিয়াল স্ট্রেস ইজ ডেভেলপড ইন দ্য পাইপ। তার মানে আমরা যদি একদম ফার্স্টে ভালোভাবে খেয়াল করে দেখি, এটা একটু যদি পাইপ এর এই হচ্ছে তার থিকনেস, তাহলে থিকনেস দেওয়া আছে। তাহলে ফার্স্টে আমরা একটা বেসিক দেখবো, সেটা হচ্ছে ইনিশিয়াল, মানে আউটসাইড ডায়ামিটার থেকে ইনসাইড ডায়ামিটার কিভাবে বের করব। তাহলে ডায়ামিটার যদি বের করতে চাই, খেয়াল করে দেখি, এইটা হচ্ছে তার ইনসাইড ডায়ামিটার ডিআই, আর এই পার্টটুকু হচ্ছে তার থিকনেস। এখানে হচ্ছে সেম থিকনেস ডি, তার মানে ডিআই প্লাস টি, ডিআই প্লাস টি প্লাস এখানে আবার টি থিকনেস মিলিত হয়ে, এই টোটালটা মিলিত হয়ে তার কি আউটসাইড ডায়ামিটার যদি হিসাব করি, সেই টোটালটা ডি আউটসাইড ডায়ামিটার। তাহলে এই হচ্ছে তার মূল বেসিক, তার মানে ডিআই, এটা হচ্ছে ডি আউটসাইড ডায়ামিটার। তার মানে আমরা সংক্ষিপ্তভাবে সূত্র এটা সবাই জানি, ডি আউটসাইড ডায়ামিটার মানে হচ্ছে ইনসাইড ডায়ামিটার প্লাস 2 থিকনেস, তাহলে 2 ইন্টু এত। এটাই আবার আমরা যদি এই ভাগ করে এই রেডিয়াস থেকে হিসাব করি, 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আউটসাইড রেডিয়াস ইকুয়াল ইনসাইড রেডিয়াস প্লাস থিকনেস। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়াচ্ছে এখান থেকে এই পার্ট থেকে এই পর্যন্ত, তাহলে হচ্ছে ইনসাইড রেডিয়াস প্লাস থিকনেস, এই হচ্ছে সূত্র। তাহলে আপনি যে কোনো একটা সূত্র দিয়ে করবেন। আমার কাছে মনে হয় যে ডায়ামিটার দেওয়া থাকলে ডায়ামিটার সূত্র সরাসরি বসালেই হয়ে যাবে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমরা অলরেডি একটা সূত্র পড়ে ফেললাম। এই আউটসাইড ডায়ামিটার দিয়ে আছে 450 মিলিমিটার, আর এখান থেকে আমার ইনসাইড ডায়ামিটারটা লাগবে, কারণ এখানে টোটাল যে ম্যাথগুলো করব ইনসাইড, মানে অর্থাৎ ভিতর দিয়ে স্টিমটা ফ্লো হচ্ছে, তাহলে ভিতরের যে টোটাল যে হিসাবটা এটা আমার লাগবে। তাহলে এই ক্ষেত্রে ইনসাইড ডায়ামিটার ডিআই, এটা যদি বের করি, তাহলে ডিআই সমান কত হবে, আউটসাইড ডায়ামিটার মাইনাস 2 থিকনেস। তাহলে এখানে আউটসাইড ডায়ামিটার কত দেওয়া আছে, 450 মিলিমিটার মাইনাস 10, তাহলে 2 ইন্টু 10, তার মানে 430 মিলিমিটার। আশা করি বুঝতে পারছেন। তার মানে বুঝতে পেলে, অনেক বড় ভিডিও হয়ে গেলে অনেকেরই দেখতে কষ্ট হয়, এই জন্য একদম টু দ্য পয়েন্ট আমি হচ্ছে লিখতেছি, যে তার মানে আমরা ইনসাইড ডায়ামিটার যদি বের করি, দি আউটসাইড ডায়ামিটার মাইনাস 2 থিকনেস, তার মানে হচ্ছে 450 মাইনাস 2 ইন্টু 10 ইকুয়াল
30 মিলিমিটার ইনসাইড ডায়ামিটার আমরা পেয়ে গেলাম। আর কি দেওয়া আছে, স্টিম এত মেগা প্যাসকেল, তার মানে প্রেসার 3.5 ইন্টু 10⁶ প্যাসকেল। আচ্ছা, এই দেওয়া আছে। এখন আমরা দেখব যে ইঞ্জিন ম্যাথটাতে কি বলা হয়েছে। তার মানে এখানে এরকম বলা হচ্ছে যে একটা পাইপের লাস্টে এরকম, তাহলে এখানে খোলা আছে। ফার্স্টে আমরা কোনো একটা যদি এই মনে করেন একটা নর্মাল হোল আছে, এখানে আপনি কোনো একটা এই প্লেট দিয়ে ফার্স্টে আটকায় দেবেন বা কোনো একটা ক্যাপ দিয়ে আটকায় দেবেন, ঠিক আছে। এখানে যখনই আটকাইতে যাবেন আপনার মাঝখানের এই দিক থেকে পানিগুলো লিকেজ হইতে পারে বিভিন্ন দিকে। তার মানে আমরা হচ্ছে বিভিন্ন সফট টাইপের গ্যাসকেট ব্যবহার করি, ঠিক আছে। এই টাইপের মনে করেন যখন একটা গ্যাসকেট লাগাই দিব, তাহলে এটাকে চাপ দিয়ে বসবে, ঠিক আছে। ওই গ্রামের ভাষায় বলা হয় ওয়াশার, যে পানির যে লাইনগুলো বসা হয় একটু লিকেজ টিকেজ হইতে থাকে কলের পাইপের ক্ষেত্রে। কলের ইয়াতে আছে, এখানে হচ্ছে আমরা যে গ্যাসকেটটা বসাই, উপরে আবার হচ্ছে কলটা বসাই দিচ্ছি, যে মাঝখানে লিকেজ হওয়ার সম্ভাবনাটা কম, ঠিক আছে। এটা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালে বানানো হয়। তাহলে এই মাঝখানে আমার একটা কি থাকবে, গ্যাসকেট থাকবে, গ্যাসকেট থাকবে। এরপর এর উপরে হচ্ছে আমি প্লেট বা ক্যাপটা বসাবো। তাহলে এখানে হচ্ছে ক্যাপ। তার মানে এইটা যদি আমি হচ্ছে ভালোভাবে দেখি, মানে সাইড ভিউ থেকে, তাহলে এই জায়গাতে হচ্ছে এরকম ক্যাপ বসানোর সময় খালি এমনি আটকাই দিলাম, এত হাই প্রেসার আসতেছে, তার মানে খুলে যাবে। তার মানে এই ক্যাপটা আমার কি করতে হবে, বোল্ট দ্বারা আটকাই দিতে হবে। তাহলে এখানে একটা বোল্ট লাগাবো, তারপরে মনে করেন এরকম আরেকটা বোল্ট দিলাম, এখানে আরেকটা বোল্ট দিলাম, এরকম করে বোল্ট দিয়ে আটকাই দেবো। তাহলে কতগুলো বোল্ট লাগবে, এটা আমার এই এক একটা বোল্টের মানে স্ট্রেস দেয়া আছে। তাহলে সে ওই অনুযায়ী হিসাব করে এত মেগা প্যাসকেলের জন্য যে ফোর্সটা আসবে, ওই ফোর্সের জন্য আমার এটা হচ্ছে কি বের করা লাগবে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে মেন। আর যদি সাইড ভিউ থেকে আমরা দেখি, মানে একদম বেসিকটা, যে এখানে এরকম দেয়া আছে, এরকম এগুলোরে ফ্ল্যাঞ্জ বলা হয়, ফ্ল্যাঞ্জ। তারপরে থাকবে হচ্ছে এই যে মাঝখানে যে রাবার জাতীয় যে এটা বসাবো, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাসকেট। তারপরে আমি কি বসাবো, ওই মূল যে ক্যাপটা আছে এটা বসাই দিব। আচ্ছা, তাহলে এই ক্যাপটা বসাইবো আমি কি দিয়ে, এই যে বোল্ট দিয়ে। তার মানে এখানে যেটা দিয়ে এই বরাবর এই সাইডের যে এটা থাকবে, আউটার বাহিরের যে রেডিয়াসটা মনে করেন এরকম করে এই টাইপের, তাহলে এই জায়গাগুলোতে একটা একটা করে বোল্ট বসাই দেবো, ঠিক আছে। বোল্ট বসাই এটা আটকাই দেবো। তাহলে ফ্ল্যাঞ্জ, গ্যাসকেট আর হচ্ছে ক্যাপ। ক্যাপের মধ্যে কি থাকবে, এখানে হচ্ছে কি বোল্ট গুলো থাকবে। এটা হচ্ছে একদম বেসিক, যদি একদম অরিজিনাল আমরা যে হচ্ছে ইন্ডাস্ট্রিতে দেখি বা কাজ করি, এই টাইপের হচ্ছে কাজগুলো হয়। তো এখানে যদি দেখি ফ্ল্যাঞ্জ, গ্যাসকেট, ক্যাপ, তাহলে এখানে আমার হচ্ছে একটা ফোর্স আসবে, ক্যাপটা ওই পরিমাণ ফোর্সটাকে কি আটকানোর চেষ্টা করে। তার মানে এখান থেকে ভিতরে 3.5 দেখেন, এই যে 3.5 মেগাপ্যাসকেল একটা প্রেসার দিতেছে, তাহলে তার রেসপেক্টে আমি কি একটা ফোর্স পাবো। তাহলে F1, আর এই ক্যাপটা ওই পরিমাণ ফোর্সটাকে কি আটকায় দিবে F2। তার মানে এখানে যদি দেখেন F1 এবং F2 এই ফোর্সটা মূলত কি টোটাল একই সেম হবে, তাহলে শুধু F ধরলেই হয়ে যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছি। তার মানে এখানে 3.5 মেগাপ্যাসকেল প্রেসার দিল, এর জন্য রেসপেক্টে আমি যে ফোর্সটা পাবো, এই ফোর্সটা হচ্ছে কি ক্যাপ বা এই যে বোল্ট গুলো আটকায় ধরবে। তাহলে বোল্টের জন্য যে যখন আমরা ফোর্সটা ব্যবহার করব, কোন ফোর্সটা ব্যবহার করব, এই সেম ফোর্সটা ব্যবহার করব। আশা করি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টেই বের করি সিগমা ইকুয়াল F বাই A। তাহলে পাইপ ক্যারিং স্টিম এত মেগাপ্যাসকেল হ্যাজ অ্যান আউটসাইড ডায়ামিটার অফ এত এন্ড ওয়াল থিকনেস এত। তাহলে এখানে যদি আমরা এই প্রথমে বের করি, তাহলে P ইকুয়াল মানে সিগমা না, ফার্স্টে প্রেসারের হিসাব করি যে এত মেগাপ্যাসকেল একটা প্রেসার যাচ্ছে স্টিম, তাহলে F বাই A। এখান থেকে আমার মানগুলো বের হয়ে যাবে। তাহলে F এর ভ্যালুটা বের করেন, পাই ডি স্কয়ার বাই 4। এখানে ডিটা কোনটা বসাবেন, সবসময় যেহেতু ভিতর দিক দিয়ে পানিটা ফ্লো হচ্ছে, স্টিমটা ফ্লো হচ্ছে কি ভিতরের দিক দিয়ে, ঠিক আছে। তার মানে এই ভিতরের যে ডায়ামিটারটা হবে ওই ডায়ামিটারটা বসাবেন। তার মানে এখানে প্রেসার লিখে দিই 3.5 ইন্টু 10⁶, আর F পাই ইন্টু 0.430 ডি স্কয়ার বাই 4। এখান থেকে F এর ভ্যালুটা আসবে। F এর মান হিসাব করে দেখেন 508,270.30 এরকম আসবে।
তার মানে হচ্ছে এই 5, এটা যদি কিলো নিউটন লিখতে পারি বা এত নিউটন, তার মানে এর মানটা আমি পেয়ে গেলাম 508270.30 নিউটন। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে আমার যে মেগাপ্যাসকেল থেকে আমি টোটাল মানটা পেয়ে গেলাম। গ্যাসকেট ফ্ল্যাট প্লেট দিয়ে ইউজ করছে। হাউ মেনি 40 মিলিমিটার ডায়ামিটার বোল্ট, তার মানে বোল্টের যে ডায়ামিটার স্মল ধরি 40 মিলিমিটার, তাহলে এই বোল্ট আটকানো মাস্ট বি ক্যাপ ইফ দ্য এলেভেল স্ট্রেস এত, তাহলে সিগমা স্ট্রেস কত হবে 80 মাইনাস 55, তার মানে হচ্ছে 25 মেগাপ্যাসকেল এই স্ট্রেস ক্রিয়েট করতেছে। তাহলে ইনিশিয়াল স্ট্রেস মানে অফ হুইচ এত, তার মানে টোটাল কতগুলো ভোল্ট লাগবে, হাউ মেনি ডায়ামিটার, তার মানে এখানে আমরা যদি হিসাব করি সিগমা ইকুয়াল এফ বাই এ, ঠিক আছে। সিগমা মানে হচ্ছে এই যে স্ট্রেস, ভোল্টের যে স্ট্রেসটা থাকবে, আর ফোর্স তো সেম, আর ডায়ামিটার মানে এরিয়াটা কতটুকু হবে, তাহলে ওই যে ছোট ছোট যে এরিয়াগুলো মানে ভোল্টগুলো লাগাবো আমি এখানে, এরকম একটা দুইটা এরকম করে করে হিসাব হবে। তাহলে একটার জন্য পাই ডি স্কোয়ার বাই 4, আমি তো জানি না কতগুলো, তাহলে এন সংখ্যকের জন্য এন, এই হচ্ছে তার এই এরিয়া। তাহলে পাই ডি স্কোয়ারের 4 ইন্টু এন, এনই মূলত হচ্ছে তার ভোল্টের সংখ্যা, ঠিক আছে। এইভাবে হচ্ছে একটা করবেন। তাহলে এখান থেকে আমরা হিসাবটা করে ফেলি, সিগমা হচ্ছে 25 ইন্টু 10⁶, আর এখানে এফ এর মান ওই সেম আগেরটা বসাবেন, পাই ডি স্কোয়ার, ডি হচ্ছে 0.04, এটা বসাবেন বাই 4 এন। তাহলে সুতরাং এন এর ভ্যালু এখানে ক্যালকুলেটর হিসাব করে ফেলেন 16.19 আসবে। এখানে একটা বিষয় যে কোনো সংখ্যা যদি আসে এমন কোনো মান, ঠিক আছে, আপনার কোনো একটা জায়গায় ফোর্স দিয়ে আটকাইতে যাচ্ছেন, ভোল্ট লাগবে হচ্ছে আপনার 16.02, অর্থাৎ 16টা থেকে সামান্য বেশি, এরকম এরিয়া যখনই আসবে এই ক্ষেত্রে আপনি 16টা ব্যবহার করলেও সামান্য একটুর জন্য কি ক্র্যাক হয়ে ভেঙে যাবে। তার মানে এখানে হচ্ছে ওই 16টা লিখে দেবো এরকম যাতে না, 0.19 আছে মানে 16 থেকে সামান্য বেশি হইলেই বুঝতে হবে যে এখানে মিনিমাম ভোল্ট লাগবে কত 17টা। কেউ যদি 18টা ভোল্ট ব্যবহার করেন তাহলে সমস্যা নেই, কিন্তু 16টা ব্যবহার করলে সামান্য একটু কি ক্র্যাক হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যত মান আসবে তার থেকে সামান্য বেশি আসলেও পরের মানটা বসাইতে হবে। তার মানে টোটাল ভোল্ট হচ্ছে কত 16টা না, কিন্তু খেয়াল রাখবেন এখানে টোটাল ভোল্ট হচ্ছে 17টি, তার মানে 17টি ভোল্ট থাকবে 17 ভোল্ট, তার মানে 17 ভোল্ট। এই হচ্ছে প্রথম টার্মের। তারপরে বলতেছে হোয়াট সার্কামফারেন্সিয়াল স্ট্রেস ইজ ডেভেলপড ইন দ্য পাইপ, মানে পাইপের মধ্যে কতটুকু স্ট্রেস ডেভেলপ হয়। সার্কামফারেন্সিয়াল বা ট্যানজেনশিয়াল এই স্ট্রেসগুলোর সূত্র আপনারা জানেন, পি ডি বাই 2টি সরাসরি বসে দেবেন। এগুলো হচ্ছে ইনার এই প্রেশার আর হচ্ছে ইনার ডায়ামিটার। তাহলে এখানে দেওয়া ছিল 3.5, তাহলে 3.5 ইন্টু 10⁶, আর ডায়ামিটার দেওয়া আছে কত ওই ইনার ডায়ামিটার, তাহলে 430, তাহলে 0.430, 2 ইন্টু থিকনেস 0.01, অথবা এটা 430 মিলিমিটার, এটা 10 মিলিমিটার রাখতে পারেন, মিলিমিটার মিলিমিটার কাটা যাবে। তাহলে এখান থেকে সার্কামফারেন্সিয়াল স্ট্রেস 75.25 মেগাপাস্কেল, এই হচ্ছে আনসার। আর এগুলোর থিওরিগুলো আমি আমার ক্লাসে আলোচনা করছি, যেহেতু টপিক এখানে হচ্ছে আলোচনা করছি যেন আর নতুন করে বললাম না, এইভাবে হচ্ছে করে ফেললাম। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তারপরেও কারো কোনো যদি কোশ্চেন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার তো হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আছে ওই পেইড কোর্সের জন্য, ওইখানেও জানাতে পারেন, ঠিক আছে। অথবা আমার যে হচ্ছে আলাদাভাবে পেইড কোর্সের জন্য 3.0 যে বেস আছে ওইখানে যখন যেই হচ্ছে পোস্ট করবো ওই জায়গাতে কমেন্টও জানাইলেও হবে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে এটা মুছে ফেলে একটু কম দেখে তাড়াতাড়ি করতেছি। কোশ্চেন 2, তাহলে কোশ্চেন 2 এর সলিউশন এটা একটু দেখি, এখন একটু জায়গা পাওয়া যাবে। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম টর্ক দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু এ হোলো সার্কুলার স্টিল শ্যাফট অফ 100 মিলিমিটার আউটসাইড ডায়ামিটার অ্যান্ড 75 মিলিমিটার ইনসাইড ডায়ামিটার। তো শেয়ারিং স্ট্রেস 70 মেগাপ্যাসকেল, টুইস্ট হচ্ছে 0.5 ডিগ্রি পার মিটার। তাহলে গিভেন দ্যাট মানে দেয়া আছে কি কি, যখন এই ম্যাথগুলো আসবে ওই এটা লিখতেই হবে এরকম। অনেকে জিজ্ঞেস করতেছিলেন যে এই গিভেন দ্যাটটা দেওয়াই লাগবে কিনা, না এটা হচ্ছে আমি যখন সলিউশন দিই চেষ্টা করি সবগুলো দিয়ে দিতে আপনাদের বোঝার সুবিধার্থে। আর পরীক্ষার হলে আপনার এগুলো লিখে ফেললে একটু বুঝতে সুবিধা হয়, ম্যাথ করতে সুবিধা হয়, ওই হিসাবে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু লিখলেই হবে। আচ্ছা, হলো সার্কুলার স্টিল শেপ এত আউটসাইড ডায়ামিটার, তাহলে আউটসাইড ডায়ামিটার হচ্ছে 100 মিলিমিটার, আর ইনসাইড ডায়ামিটার 75 মিলিমিটার, ঠিক আছে। আর শেয়ারিং স্ট্রেস টাউ ম্যাক্স
70 মেগাপ্যাসকেল বা তাও লিখতে হবে। আর হচ্ছে টুইস্ট, এটা হচ্ছে 0.5 ডিগ্রি পার মিটার। এখানে একটা জিনিস বুঝতে হবে, তাও ম্যাক্স দিয়ে একটা হিসাব করলে আমাদের একটা টর্ক আসবে, এর ভ্যালু আসবে, থিটা থেকেও আমাদের একটা টর্ক আসবে। ঠিক আছে, এখন কোশ্চেন হবে যে এখানে বলছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম টর্ক দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড, অর্থাৎ ডায়ামিটার গুলো দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, এখান থেকে টাউ ম্যাক্স থেকে একটা টর্ক পাবেন, থিটা থেকে একটা টর্ক পাবেন, পাওয়ার পর কোন টর্কটা আপনার আনসার হবে। ঠিক আছে, এখানে যে ভুলটা করে, কি এর মান মনে করেন এই টাউ ম্যাক্স থেকে পাবেন 100 নিউটন মিটার, আবার এই থিটা এখান থেকে পাবেন টি এর মান হচ্ছে 90 নিউটন মিটার। আনসার কোনটা হবে? বলতেছে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম টর্ক, অনেকেই মনে করেন ম্যাক্সিমাম টর্ক হিসেবে এটা দাগায় ফেলে। ঠিক আছে, মানে যেহেতু দুইটা আসছে ম্যাক্সিমাম টর্ক না, বাস্তবে হচ্ছে উল্টাটা হবে। এটা মনে রাখার সুবিধার্থে যেখানে ম্যাক্সিমাম বলে ওইখানে হয় মিনিমামটা, আর যেখানে মিনিমাম বলে সেখানে হয় ম্যাক্সিমামটা। এখন কোশ্চেন হচ্ছে কেন হয়, এটার কারণ দেখেন, আপনি কোনো একটা ডিজাইন করলেন, ঠিক আছে, একটা শেপ ডিজাইন করলেন, কোনো একটা ফোর্স দিলেন অথবা হচ্ছে টর্ক দিলেন, ঘুরতেছে, তাহলে যে কোনো উপায়, তাহলে সে সর্বোচ্চ কতটুকু, মানে অর্থাৎ এই থিটার হিসাবে মানে 0.5 হচ্ছে ম্যাক্সিমাম, সে পার মিটারে এতটুকু মানে ওই টুইস্ট হইতে পারে। তাহলে এখান থেকে আপনি টর্ক পাইছেন মনে করেন 90, আর এইটা থেকে পাইছেন হচ্ছে 100। তো ভালো করে বোঝার চেষ্টা করেন, এখান থেকে ম্যাক্সিমাম টর্কই তার হচ্ছে 90, তার মানে 90 এর বেশি যদি আপনি টর্ক দেন তাহলে জিনিসটা কি ভেঙে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। তার মানে সে যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম টর্ক, মানে এটা যে এই শ্যাপটা আছে বা যে কোনো কিছু, এটা সে সর্বোচ্চ কতটুকু ক্ষমতা দিয়ে ধারণ করতে পারবে, অর্থাৎ ভাঙবে না। এর পূর্ব পর্যন্ত সে কতটুকু হচ্ছে এলোয়েবল স্ট্রেস অথবা এলোয়েবল টর্ক সে হচ্ছে ধারণ করতে পারবে। তাহলে খেয়াল করে দেখেন, এটা থেকে পাইছেন 90, তাহলে 90 এর পরে যদি 91 দেন তার মানে কি এটা ভেঙে যাবে। তার মানে 100 পর্যন্ত যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর 100 আসছে, ম্যাক্সিমাম সে 70 মেগাপ্যাসকেল হিসাব করে, তার মানে আমার যখনই কোনো ম্যাথ হিসাব করা হয়, টর্ক আলাদা হিসাব করা হয়, তারপরে হচ্ছে যে শেয়ারিং স্ট্রেস হিসাব করা হয়, থিটা কতটুকু করা হয়, এগুলো দিয়ে অনেকগুলো টেস্ট করে তারপরে আসে। তাহলে এই টেস্টে এই মান, এই টেস্টে এই মান, যখনই দেখবেন যে দুইটা মান আসছে, তার মানে আপনি দেখবেন ফোর্স বা টর্ক, মানে সে সর্বোচ্চ এটা ধারণ করতে পারে। এখন আপনি টর্কের ক্ষেত্রে এটা একটু সংক্ষিপ্তভাবে বলে দিই যে টর্ক, তাহলে দুইটা টর্ক আসছে, তাহলে যেটা মিনিমাম এর উপরে গেলেই কি সেটা ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে, তার মানে কি মিনিমামটা হবে আনসার। আপনি ফোর্স দিতেছেন একটা কোনো কিছুতে, ফোর্স মানে 100 নিউটন বল দিলে এই জিনিসটা হচ্ছে পাইলেন যে ঠিক আছে একটা মানে, আরেকটাতে আসছে 150 নিউটন, 100 নিউটনের পরে এই জিনিসটা কি নষ্ট হয়ে যাবে, তার মানে কি আনসারটা হবে 100 নিউটন। তার মানে হচ্ছে যে মানগুলো, যে ফোর্স, টর্ক, এই টাইপের যে মানগুলো, ঠিক আছে, স্ট্রেস, এটা সবসময় হবে হচ্ছে মিনিমাম ভ্যালুটা। আর যদি থিকনেস হিসাব করেন, থিকনেস বা ডায়ামিটার, থিকনেস অথবা ডায়ামিটার, এই ক্ষেত্রে আবার উল্টো হবে। মনে করেন আপনার একটা শ্যাফটের ডায়ামিটার আছে, এই হিসাব করে 10 মিলিমিটারের জন্য হিসাব করেন, আরেকটা ডায়ামিটার পাইলেন 12 মিলিমিটার, তার মানে দুইটা থেকে 12 মিলিমিটার আর 10 মিলিমিটার। তার মানে যে জায়গাতে 12 মিলিমিটার হিসাব করছে, এর থেকে যদি কম হয় ডায়ামিটারটা, তার মানে কি এটা নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে। তার মানে ডায়ামিটার বা থিকনেসের সময় আমরা হিসাব করব ডায়ামিটার বেশি হলে ভালো, থিকনেসটা যত বেশি হবে তার মানে স্ট্রেস বা ফোর্স ওই পরিমাণ বেশি মানে তার উপর অ্যাপ্লাই করা যাবে। তার মানে যখনই দুইটা আলাদা আলাদা ডায়ামিটার বের করছেন, তাহলে 12 মিলিমিটার থেকে যদি ছোট করে ফেলেন, তাহলে এই যে 10 মিলিমিটার এটার জন্য পারবে, কিন্তু এই 12 মিলিমিটার সর্বোচ্চ সে ধারণ করতে হবে, এর কমে গেলে এটাকে নষ্ট হয়ে যাবে। তার মানে মিলিমিটার মানে থিকনেস বা ডায়ামিটার, এগুলোর মধ্যে আমরা সবসময় নিব হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এছাড়াও সংক্ষিপ্তভাবে এগুলো যদি বুঝতে কারো কষ্ট হয়, মানে একটা শর্টকাট নিয়ম হচ্ছে, যখনই দেখবেন যে দুইটা মান আসতেছে এই টাইপের, ম্যাক্সিমাম যেখানে বলা হয় এখানে মিনিমাম ভ্যালুটা নেবেন, আর এই জায়গাতে দেখবেন যে খেয়াল করে যে ডিটারমাইন দ্য মিনিমাম থিকনেস দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড, এরকম আসবে। তাহলে মিনিমাম থিকনেস যেখানে মিনিমাম এখানে কি ম্যাক্সিমাম ভ্যালুটা নেবেন। কেন নেবেন এই জিনিসটা তখন বলছে, আর কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে শর্টকাটটা মনে রাখলেই হবে। আচ্ছা, তাহলে এই ভ্যালুগুলো দেওয়া আছে, এটা রেসপেক্ট এই মেথড মানে সহজ আছে, এটা করানোর তেমন কিছু নাই, আমি জাস্ট সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। আচ্ছা, এটাতে থিটা 0.5 ডিগ্রি পার মিটার এইভাবে লিখলে হবে, অথবা এখানে দেখেন পার মিটারে আছে, তার মানে এল এর ভ্যালু কত 1 মিটার, এইভাবে লিখতে পারেন, অথবা ডিরেক্ট
থিটা বাই এল সমান হচ্ছে 0.5 ডিগ্রি বাই, এটাও লিখতে পারি আপনাদের ইচ্ছা। তাহলে এই ভ্যালুগুলো দেওয়া আছে, ম্যাথটা করে দিচ্ছি। তাহলে ফার্স্টেই টাও টাও ম্যাক্স হচ্ছে টি ইন্টু সি বাই জে, এটা হচ্ছে মেইন সূত্র, ঠিক আছে। তাহলে টর্ক দেওয়া আছে, টর্ক মানে হচ্ছে এই টি, আর সি বলতে সবসময় বোঝায় যে এখানে যে ডায়ামিটারটা এটার একদম মাঝখানের যে পয়েন্ট আছে এটা থেকে একদম ম্যাক্সিমাম পর্যন্ত। তার মানে বুঝতে পারতেছেন এখান থেকে এই পর্যন্ত মানে কি, টোটালটা যদি হিসাব করেন তার মানে আউটসাইড ডায়ামিটার পর্যন্ত যাবে ডি নট বাই টু, তার মানে হচ্ছে আউটসাইড ডি বাই টু। তো ডায়ামিটার জে এর ভ্যালু কত, এটা যেহেতু হলো সার্কুলার শেপ, আমরা নর্মালি সূত্র জানি পাই ডি টু দি পাওয়ার 4/32, আর হলো যখনই হবে তার বাহিরে একটা মাইনাস ভিতরে একটা, তার মানে হচ্ছে পাই ডি নট টু দি পাওয়ার 4/32 মাইনাস 4/32, এভাবে লিখতে পারেন। অথবা পাই ডি নট টু দি পাওয়ার 4 মাইনাস ডি আই টু দি পাওয়ার 4/32 এইভাবে লিখতে পারেন। এবার যদি বুঝতে অসুবিধা হয় যেভাবে করছেন পাই/32 টু দি পাওয়ার 4 মাইনাস ডি আই টু দি পাওয়ার 4। যাই হোক এখান থেকে মানগুলো বের মানে বসায় দেন, এটা আর করে দিচ্ছি না, আর আবার ভিডিওটা বড় হয়ে যাবে। এত নিউটন মিটার। তারপরে হচ্ছে থিটা ইকুয়াল টি এল বাই জি জে, এটা টুইস্টের সূত্র, সরাসরি মুখস্থ রাখবেন। কারণ থিটা বাই এল এই পাশে নিয়ে আসতে পারেন অথবা 1 বসায় দিতে পারেন। টর্ক এটা কিন্তু টাউম্যাক্স দেওয়া আছে, টাউম্যাক্স কত 70 মেগাপাস্কাল, তার মানে এখানে মানটা বসাবেন হচ্ছে 70 × 10⁶। এখান থেকে পাবেন টি এর মান, মানে এই যে টর্কের মানটা পাবেন। আর বাকি ভ্যালুগুলো দেখেন সব দেওয়া আছে। আচ্ছা, তাহলে থিটা বাই এল এখানে এই মানটা দেওয়া আছে 0.5, আর জি জে, তাহলে জি এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 83 × 10⁹ ইন্টু জে এর ভ্যালু এখানে দেওয়া আছে 5/32 ডি নট টু দি 4 মাইনাস ডি আই, ভ্যালুগুলো বসায় দেন। এখান থেকে যে টর্কটা পাবেন সেটা হচ্ছে 4860.97 নিউটন মিটার। তার মানে খেয়াল করে দেখেন এই টর্ক আসছে এত, অর্থাৎ এই হিসাবের মাধ্যমে 9395 নিউটন মিটার টর্ক মানে তা সে ধারণ করতে পারে, সর্বোচ্চ সে ধারণ করতে পারে। আর এই টর্কে আসছে 4860, তার মানে সে টর্ক যখনই দিব, মানে কোন একটা কিছু দিয়ে হচ্ছে ঘূর্ণন দিব টর্ক, সে মানে মিনিমাম কি যে মানটা থাকবে এটা হচ্ছে কি সে সর্বোচ্চ ধারণ করতে পারবে। এর বেশি দিলেই এই হিসাবে এটাকে ভেঙে যাবে, তার মানে এখানে আসার কোশ্চেনই নাই। তার মানে যখনই দুইটা টর্ক পাবেন মিনিমাম যেটা হবে সেটা হচ্ছে আনসার। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। 2 নম্বর কোশ্চেন ডান। 3 নম্বর, ওকে। তাহলে আমরা যদি 3 নম্বর কোশ্চেনটা দেখি, ঠিক আছে, এটা হচ্ছে মূল কোশ্চেনটা ছিল। এই সংক্ষিপ্তভাবে আমি দেখতেছি, মানে এই পাইপটা দেওয়া আছে, একটা পাইপের মধ্যে দিয়ে এরকম ফ্লো যাচ্ছে। এখানে একটা এই মনে করেন গেজ প্রেসার মিটার দেওয়া আছে, প্রেসার মিটারে প্রেসার দেখাচ্ছে 550 কিলো প্যাসকেল, এর ভিতরে দিয়ে গিয়ে এই জায়গাতে প্রেসার দেখাচ্ছে 215 কিলো প্যাসকেল, ঠিক আছে। এখান থেকে 17 মিটার উপরে, অর্থাৎ পানিটা এরকম আইসা উপরে গিয়ে এই প্রেসার বের হয়ে যাচ্ছে 17 মিটার। তার মানে ডাটাম লাইন থেকে এতটুকু উপরে আছে। তাহলে সার্টেন লুব্রিকেটিং অয়েল ইজ ফ্লোয়িং থ্রু এ পাইপ, মানে এটার ভিতর দিয়ে যাচ্ছে, যার ডায়ামিটার 25 মিলিমিটার। আর যদি কোনো কিছু বলা না থাকে মোটামুটি বুঝতে হবে যে এটা এই ভিতরে ডায়ামিটারটা অথবা থিকনেসটা খুবই কম, 25 মিলিমিটার ডায়ামিটার। ইজ দ্য ফ্লো টু বি লেমিনার এন্ড টোটাল লেন্থ অফ দ্য পাইপ ইজ 24 মিলিমিটার। তার মানে এটা হচ্ছে একটা লেমিনার ফ্লো, টার্বুলেন্ট না, লেমিনার ফ্লো, ঠিক আছে। আর লেন্থ দেওয়া আছে 24, ফাইন্ড দ্য হেড লস এইচ এ ফ্লো রেট অফ দ্য অয়েল, ভিসকসিটি দেওয়া আছে। তার মানে এখানে দেওয়া আছে হচ্ছে ওই ডায়ামিটার 25 মিলিমিটার, লেন্থ দেওয়া আছে 24 মিটার, হেড লস এই সেল আর ভ্যালুটা বের করতে বলছে, ফ্লোরেট কিউ ইকুয়াল বের করতে বলছে, এভি এর মানটা কত বের করতে বলছে। আর ভিসকসিটি এই এককটা দেখে বুঝতে হবে, অনেক জায়গায় লেখা থাকে না কাইনেমেটিক ভিসকসিটি, না হচ্ছে এই একটা হচ্ছে কাইনেমেটিক ভিসকসিটি আমরা হচ্ছে এরকম ভাবে দেখি, আরেকটা হচ্ছে ডাইনামিক ভিসকসিটি মিউ দ্বারা দেখি, ঠিক আছে। তার মানে এখানে যে জিনিসটা বলতে যাচ্ছে ভিসকসিটি, একটা হচ্ছে কাইনেমেটিক ভিসকসিটি, আরেকটা হচ্ছে কি ডাইনামিক ভিসকসিটি। এটা দেখে বুঝতে হবে যে কাইনেমেটিক দিয়ে আছে না ডাইনামিক দিয়ে আছে।
এই কাইনেমেটিক ভিসকোসিটির এটার মিটার স্কয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে তার একক। আর ডাইনামিক ভিসকোসিটি নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, অথবা এনএস মিটার ইনভার্স টু। তার মানে বুঝতে হবে যে মিউ দেওয়া আছে, এটা নিউ না মিউ দেওয়া আছে এটা একটু খেয়াল রাখতে হবে। যেমন এই ভ্যালুটা দেওয়া আছে 0.15। আশা করি দুইটা বেসিকটা বুঝতে পারছেন। আর রো এর ভ্যালু দেওয়া আছে 920 কেজি পার মিটার কিউব। আর গামা মানে হচ্ছে রো জি, বা সরাসরি দেওয়া আছে গামার ভ্যালু, যেখানে গামা বসাবেন সরাসরি বসানো হবে। সামান্য এই হিসাব করলে সামান্য একটু পার্থক্য হবে, তো সমস্যা নেই, গামা সরাসরি দেওয়া থাকবে, ওটা সরাসরি বসাবেন। তাহলে এই হচ্ছে ভ্যালুগুলো দেওয়া আছে। তাহলে বুঝতেই পারতেছেন, এটা যদি 1 নাম্বার পয়েন্ট হয়, এটা হচ্ছে 2 নাম্বার পয়েন্ট। তাহলে এই যে একই স্ট্রিম লাইনের মধ্যে, মানে এখানে যে সেম স্ট্রিম লাইন যাচ্ছে, তাহলে এই স্ট্রিম লাইনের মধ্যে ভার্নোলিস ইকুয়েশন যদি বসান, P1 বাই গামা প্লাস V1 স্কয়ার বাই 2G প্লাস Z1। আর যদি হচ্ছে এখানে পাম্প থাকতো, তাহলে পাম্পের হেড ইকুয়াল P2 বাই গামা প্লাস V2 স্কয়ার বাই 2G প্লাস হচ্ছে যদি টারবাইনের হেড থাকে আর হেড লসের মধ্যে মাইনর এবং মেজর দুইটাই থাকতে পারে। আর যেখানে কে এর ভ্যালু দেওয়া নাই, কে হচ্ছে যে বিভিন্ন ব্যান্ডগুলো এইগুলোর জন্য যে লস, এটার জন্য কে ইন্টু ভি স্কয়ার বাই 2G, যেখানে কে এর ভ্যালু দেওয়া নাই তার মানে নেবেন ওইটা হচ্ছে মেজর লস হিসেবে চলে আসবে। তার মানে এইচ এর সূত্র। তাহলে এই ভ্যালুগুলো যেহেতু দেওয়া নাই, তাহলে সূত্রের মধ্যে এইগুলো না লিখলেও হবে, সরাসরি এই হচ্ছে সূত্র। এখানে খেয়াল করে দেখেন জেড এর ভ্যালু, এটা যদি ডাটা লাইন ধরেন এর ভ্যালু হচ্ছে 0। আর এখানে যে Z2 এর ভ্যালু হচ্ছে 17 মিটার, তার মানে এটা হচ্ছে 17 মিটার উপরে। আর এখানে একটা বিষয় বুঝতে হবে, ভেলোসিটি এটার ভিতর দিয়ে ফ্লো হচ্ছে, তার মানে ভেলোসিটি কিন্তু আছে, বাট কিউ ইকুয়াল এভি, এখানে সেম ফ্লো রেটে যাচ্ছে, তার মানে কিউ এর মান সেম। আবার এই ভিতর দিয়ে যখন যাবে, এখানে যখন আমরা হিসাব করব, ডায়ামিটারটা সেম। যদি ভিন্ন এখানে গিয়ে ভিন্ন ডায়ামিটার হয়, তাহলে একটা কথা ছিল, তার মানে ডায়ামিটার সেম। তার মানে কিউ এবং এ যদি সেম হয়, তার মানে Q1 A1 V1। আবার Q2 যদি হিসাব করেন A2 V2, A1 A2 সমান Q1 Q2 যদি সমান হয়, তার মানে এখান থেকে আমরা বলতে পারি V1 এবং V2 সমান। তার মানে ভেলোসিটি কিন্তু জিরো না, ভেলোসিটি আছে, বাট V1 এবং V2 এর ভেলোসিটি দুইটা সমান হওয়ার কারণে এটা থেকে এটা বিয়োগ করে দেবেন। এই হচ্ছে আচ্ছা। তার মানে আমরা যখন হিসাব করব, জাস্ট এই P1 এর ভ্যালু কত, 550 ইন্টু 10 কিউব বাই গামা, গামা সরাসরি দেওয়া আছে, এটার বসে দেবেন 8.98 ইন্টু 10 কিউব প্লাস এটা হচ্ছে এটা এবং এটা মাইনাস করে দেবেন, ঠিক আছে। এখান থেকে এত ইকুয়াল P2 এর ভ্যালু 215 ইন্টু 10 কিউব বাই হচ্ছে গামা 8.98 ইন্টু 10 কিউব প্লাস V2 স্কয়ার, এটা কিন্তু এটা থেকে এটা বিয়োগ করলে প্লাস এই, আর এখানে হচ্ছে 17 মিটার প্লাস 17 প্লাস এই হচ্ছে ইকুয়েশন। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এখানে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে একটু জানাবেন। এই ভিডিওগুলো বানাইতে আসলে অনেক কষ্ট করতে হয়, সলিউশন রেডি করতে হয়, আবার হচ্ছে পিডিএফ বানাইতে হয়, অনেক সময় এক্সট্রা টাইম চলে যায়। তার মধ্যে আবার যে ডিউটির সময় থাকে, মানে ওই ডিউটির ফাঁকে ফাঁকে ফ্যামিলির ফাঁকে ফাঁকে এই ভিডিওগুলো বানানো হয়। আর শিডিউল ক্লাস তো এই রুটিন অনুযায়ী ক্লাস এবং এক্সামগুলো হচ্ছে। আচ্ছা যাই হোক, তাহলে এখান থেকে আমরা মানটা বের করে ফেলাম। তাহলে এইচএফ এর সরাসরি ক্যালকুলেটরে বসাবেন, বারবার বলি যে এত ইকুয়াল দিয়ে সরাসরি বের করে এইচএফ এর মানটা করে ফেলবেন, এটাকে বলা হচ্ছে মানে সলভ। তাহলে এইচএফ এর ভ্যালু আসবে 20.305 মিটার অফ অয়েল। আচ্ছা চলে আসলো, এখন দেখি এইচএফ ইকুয়াল, এখানে যখন আমরা হিসাব করব টোটাল ভ্যালুটা পাবো হচ্ছে এইচএফ এফ ইন্টু এল বাই ডি ইন্টু ভি স্কোয়ার বাই 2G। তাহলে এই জায়গাতে আমার একটা জিনিস জানতে হবে, এটা হচ্ছে কি ফ্লো, লেমিনার ফ্লো। লেমিনার ফ্লো এর ক্ষেত্রে লেমিনার ফ্লো এফ ইকুয়াল 64 বাই রেনল্ডস নাম্বার, এটা বসাবে, ঠিক আছে। আবার রেনল্ডস নাম্বার সমান আমরা কি জানি, এই ভিডি বাই নিউ, এই যে কাইনেমেটিক ভিসকোসিটি। আর যদি এটা না দেওয়া থাকে, যেহেতু ডাইনামিক ভিসকোসিটি রো ভিডি বাই এই নিউ, এটা হবে জাস্ট রো দ্বারা, এটা সম্পর্কে আপনারা সবাই জানেন। তাহলে রো ভিডি বাই এটা ক্লাসে দেখানো হচ্ছে। তাহলে এখানে বসাই দিই এইচ এফ ইকুয়াল, এফ এর জায়গায় কি বসবো, এই 64 বাই রেনল্ডস নাম্বার, 64 বাই রেনল্ডস নাম্বার, রেনল্ডস নাম্বারের জায়গায় কি হবে, রো ভিডি বাই মিউ ইন্টু এল বাই ডি ইন্টু ভি স্কোয়ার বাই 2।
তার পরীক্ষার হলে এত আলাদা আলাদা ভেঙে লেখার দরকার নেই, সরাসরি লাইনটা লিখে ফেলবেন এই যে এখানে। তারপরে ক্যালকুলেটারে চাপবেন 20.305 ইকুয়াল 64, রো এর ভ্যালু আলাদাভাবে দেওয়া আছে 920 ইন্টু হচ্ছে ভেলোসিটি, এটা বের করবেন, ডায়ামিটার হচ্ছে 0.025 বাই হচ্ছে 0.15, এল বাই ডি, তার মানে এল হচ্ছে 24 আর 0.025 ইন্টু ভি স্কোয়ার বাই 2 ইন্টু 9.81। সরাসরি ক্যালকুলেটর থেকে সলভ করে ভি এর ভ্যালুটা বের করবেন, চলে আসবে হচ্ছে 0.997 এমএস ইনভার্স। ক্যালকুলেটরে এই যে ক্যালকুলেটরে এখানে বসাবেন, তাহলে ফার্স্ট হচ্ছে 20.305, এই যে আলফা দিয়ে ইকুয়াল চলে আসলো, পরে এই মানগুলো সরাসরি লিখবেন, আর ভিটাকে এক্স আকারে লিখবেন, এক্স আকারে, তাহলে শিফটে চাপ দিয়ে সলভে চাপ দিবেন, এটা ক্লাস অনেকবার দেখাচ্ছি, ইকুয়াল চাপ দিলেই চলে আসবে। তাহলে এখান থেকে মানটা সরাসরি চলে আসলো। তাহলে কিউ ইকুয়াল আমরা কি জানি, এ ইন্টু ভি, তাহলে এ বলতে পাই ডি স্কয়ার বাই 4 ইন্টু ভেলোসিটি, ভি এর মান জানা আছে, তাহলে এখান থেকে আনসারটা আসবে 8.89 ইন্টু tan ইনভার্স 4 মিটার কিউব পার সেকেন্ড, এই হচ্ছে আনসার। তাহলে এইটাই হচ্ছে ভলিওমেট্রিক ফ্লো রেট বা ফ্লো রেট অফ দ্য অয়েল। তার মানে হেড লস এইচএফটা বের করছেন, এটা একটা আনসার আর এটা একটা আনসার, এইভাবে বের করলে হয়ে যাবে। আশা করি 3 নাম্বারটা বুঝতে পারছেন। কারো কোনো যদি কোশ্চেন থাকে, সমস্যা থাকে, তাহলে কমেন্টে জানাবেন। ওকে, এই 4 নম্বর কোশ্চেন, এটা অলরেডি আমি হচ্ছে ক্লাসগুলোতে মানে এর আগে একটা ক্লাস নিয়েছি, শুধু ইউটিউবে ভিডিও আছে, এর আগের ভিডিওটাই দেখবেন যে পিওসিএল কোশ্চেন 4 সলিউশন, এই ভিডিওটা একটু আনকমন ছিল এবং আমি এই একটা মডেল টেস্ট নিয়েছিলাম এই পরীক্ষার কয়েকদিন আগেই, এই ফার্স্ট মডেল টেস্ট নতুন যে বেস্টার, এটা হচ্ছে 1 সপ্তাহ আগে পরীক্ষাটা নেওয়া হয়েছিল, এখানে যে প্রথম যে ম্যাথটা দিয়েছিলাম এই ম্যাথটাই আসছিল, ঠিক আছে, এটা আমি ক্লাসেও করাইছি এবং এটা আলাদাভাবে সলিউশনও দিচ্ছি, জাস্ট আমি সংক্ষিপ্তভাবে বলে দিতেছি। এটা হচ্ছে সেনজেল থার্মোডাইনামিক্স। আচ্ছা, মাঝখানে ভিডিওটা কেটে গেছিল একটা কলের কারণে, আরেকবার বলতেছি, এখানে কোশ্চেন 4 নাম্বার, এটা আমি অলরেডি ক্লাসে করানো হয়ে গেছে, ঠিক আছে, সেনজেল 7th এডিশন থার্মোডাইনামিক্স হচ্ছে 5/6 আসছে, ঠিক আছে। এই ম্যাথটা আমি হচ্ছে এর আগের ভিডিওটাতে অলরেডি আছে, এখান থেকে একবার দেখে নেবেন, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। এটা এনার্জি ব্যালেন্স ইকুয়েশন দিয়ে করতে হবে, ঠিক আছে। কিভাবে করবেন, যদি দেখেন যে এখানে যতটুকু ইন হবে ওই পরিমাণ বের হবে, তার মানে এখানে এনার্জিটা কি, ডাব্লিউ কম্প্রেসরের যে ওয়ার্ক ডান আছে, যদি ইন হয় এই পাশে ইন, ঠিক আছে, আর টারবাইনের যদি ওয়ার্ক ডান আউট হয় তাহলে এই পাশে আউট হবে। আর এনথালপির কারণে যে কাজটুকু পাবো এম ডট এইচ ওয়ান, কারণ এগুলো নর্মাল দেওয়া থাকে কিলোজুল পার কেজিতে, তারপর এম ডট এইচ ওয়ান। আর যদি এক্সট্রা ভাবে কোনো এখানে তাপ দেওয়া হয় তাহলে কিউ ইন, ঠিক আছে। এই কিউ ইনটা যদি কিলোজুল পার কেজিতে থাকে এম ডট কিউ ইন হবে, আর যদি এম ডট কিউ ইন না দেওয়া থাকে নর্মালি এরকম ভাবে আমরা লিখি ক্যাপিটাল কিউ ইন, তাহলে ক্যাপিটাল কিউ ইন বলতে এম ডট কিউ ইন কিলোজুল পার কেজি থাকে, আর যদি এটা দেওয়া না থাকে তাহলে এর মানটা কত ধরবেন, 0 ধরবেন। প্লাস যদি কাইনেটিক এনার্জিটা দেওয়া থাকে হাফ এম বি স্কোয়ার থেকে হিসাব আসবে, আর এগুলো না দেওয়া থাকলে 0। তারপরে হচ্ছে পটেনশিয়াল এনার্জি না দেওয়া থাকলে 0। এই কোশ্চেনটা লেখা ছিল কাইনেমেটিক এবং পটেনশিয়াল এনার্জি নেগলিজিবল, তাহলে এগুলো 0। এম ডট এইচ টু ওই পাশে, এখন আউট হচ্ছে কি, তাহলে এনথালপির কারণে এই ওয়ার্ক ডানটা এম ডট এইচ টু, আর কিউ আউটটা বের করতেছে, তাহলে এম ডট কিউ আউট, প্লাস হচ্ছে মানগুলো আসবে, তাহলে অন্য মানগুলো এখানে কিন্তু আর দেয়া নাই, টারবাইন বা আদার্স ওয়ার্ক ডান আউট হচ্ছে এরকম কিন্তু নাই। তার মানে সংক্ষিপ্তভাবে যদি ইকুয়েশনটা আমরা পাই, তাহলে পরীক্ষার হলে এত কিছু লিখতে হবে না, সরাসরি এই ইকুয়েশনটারে এইভাবে লিখবেন, এনার্জি ব্যালেন্স ইকুয়েশন লিখে সময় কম থাকবে ই ইন ই আউট, এটা লিখে ডাব্লিউ ইন প্লাস এম ডট এইচ ওয়ান ইকুয়াল এম ডট এইচ টু প্লাস এম ডট কিউ আউট, এইটুকু লিখে দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে মূল ইকুয়েশন, এখানে মানগুলো বসান, ডাব্লিউ ইন প্লাস এম ডট হচ্ছে এই যে কেজি পার সেকেন্ড 0.02, এইচ ওয়ান হচ্ছে 280.13 ইকুয়াল এম ডট এইচ টু, তাহলে এম ডট এইচ টু হচ্ছে যখন হিসাব করো 0.02 ইন্টু এইচ টু এর ভ্যালু হচ্ছে 400.98, তাহলে এত প্লাস এম ডট এর ভ্যালু হচ্ছে 0.02 ইন্টু 16 কিলোজুল পার এত, তাহলে 16 কিলোজুল পার কেজি, তাহলে এখানে পুরো জিনিসটাই আমি কিন্তু কিলোতে রাখছি, আর কিলোজুল কেজি পার সেকেন্ড, তার মানে জিনিসটা হচ্ছে কেজি পার সেকেন্ড কিলোজুল পার কেজি, এটা কাটা গেলে
কিলোজুল পার সেকেন্ড। তার মানে এখানে ডাব্লিউ ইন যে মানটা পাবেন 2.74, এটা হবে হচ্ছে কিলোওয়াট। এই হচ্ছে answer। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এখানেও কারো যদি কোনো সমস্যা থাকে এই কমেন্টে একটু জানান। এই ম্যাথটা আমি খুব দ্রুত শেষ করে দিচ্ছি, এই কারণে এটা আমি অলরেডি করানো হয়েছে। আচ্ছা, কোশ্চেন 5, এটা একটু ড্রয়িংটা আমি একটু দেখাই। ওকে, ড্রয়িংটা একদম নর্মাল ছিল, ড্রয়িং এ খুব বেশি সমস্যার কথা না। এটা জাস্ট একবার বলে দিচ্ছি, মানে নর্মাল উপর থেকে দেখতে হবে। এখানে চাইছিল হচ্ছে টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর হচ্ছে সাইড ভিউ, ঠিক আছে। এর আগে বলছে যে সাইড ভিউ এর ক্ষেত্রে আমরা দেখব এটাকে যদি ফ্রন্ট ধরি তাহলে ফ্রন্ট আছে এর ডান সাইডেরটা, তার মানে এই পাশ থেকে যে ভিউটা দেখবো এটা রাইট হ্যান্ড সাইড ভিউ। এটাকে যদি ফ্রন্ট ভিউ দেওয়া থাকতো তাহলে এই পাশে একটা লেফট হ্যান্ড সাইড ভিউ। তাহলে সাইড ভিউ, শুধু সাইড ভিউ বললে ফ্রন্ট এটা হলে রাইট হ্যান্ড সাইড ভিউ লিখবেন, আর এখানে ফ্রন্ট হলে এটা লেফট হ্যান্ড সাইড ভিউ লিখবেন, আর উপর থেকে যেটা দেখবেন সেটা হচ্ছে টপ ভিউ। যদি জায়গা থাকে তাহলে হচ্ছে এই টপ, তারপরে হচ্ছে ফ্রন্ট, আর রাইট হ্যান্ড সাইড ভিউ এই পাশে, আর লেফট হ্যান্ড সাইড ভিউ এই পাশে। তাহলে এটা যদি চাইছে তাহলে মানে লেফট হ্যান্ড সাইড ভিউ লাগতেছে না, এইভাবে অঙ্কন করাটা ভালো। যদি এই জায়গাগুলো এইভাবে নর্মালি দেওয়া থাকে না বুয়েট পরীক্ষাতে, তার মানে এখানে সিরিয়ালি যদি 3টা অঙ্কন করেন সমস্যা নেই, নাম্বার কাটবে না। আচ্ছা, আরেকটা বিষয় দেখবো যে এখান থেকে যা দেখা যাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। উপর থেকে যেটা দেখা যাবে সেটা হচ্ছে টপ ভিউ। এখান থেকে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড ভিউ। যেটুকু দেখা যাবে না ওই মানগুলো আমরা শুধু দেখবো। যেমন এখানে অনেক জায়গায় অনেকেই কোশ্চেন করতেছেন যে এখানে দাগ হবে কিনা। উপর থেকে যখন দেখবেন সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখানে কিন্তু দাগটা তারা দেয়নি, তার মানে এই দাগটা আপনার দেওয়ার দরকার নাই। তার মানে এই যে টপ ভিউ যখন অঙ্কন করবেন উপর থেকে, মানে এইটা এখান থেকে টোটালটা একটা হিসাব করেন, যে একটা অবশ্যই বুঝতে পারতেছেন যে স্কোয়ার টাইপ হবে এরকম। তো এই মানটা এরকম ভাবে অঙ্কন করে ফেললাম। তাহলে এই ভ্যালুগুলো দেখেন খেয়াল করে, তাহলে এখান থেকে এরকম। এখন আমার কথা হচ্ছে যে এই দাগটা হবে কিনা, না এই পার্টটা থেকে যখন আসবেন এরকম, তাহলে এই দাগটা, এটা একটা দাগ, এটা দাগ উপর থেকে দেখলে এই যে এই পার্ট একটা, এখানে একটা, এখানে একটা দেখা যাচ্ছে, আর এটা ক্রসটা এই দিক থেকে বোঝা যাবে। তাহলে এটা আসলো, এখানে দাগটা হবে কিনা, না এই দাগটা এইটা দেখেন, এটা এই পাশে গিয়ে এই জায়গাতে মিলে গেছে, তার মানে এই যে দাগটা হবে এটাই। তার মানে এখানে যদি আমরা দেখি এই হচ্ছে টপ ভিউ, তার মানে এখান থেকে গিয়ে মিলিত হবে, বা আরেকটু বড় করতে পারে। এটা হচ্ছে টপ ভিউ। তার মানে এই দাগটা হবে কিনা এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন, যে উপর থেকে দেখলে এই দাগ, এখানে দাগ নাই, তার মানে হবে না। এখান থেকে আমরা দেখতেছি ফ্রন্ট ভিউ। ফ্রন্ট ভিউ যখনই দেখবেন, আচ্ছা এটা আমি জাস্ট তাড়াহুড়া করার জন্য এরকম অঙ্কন করে ফেলছি। এই নিয়ম হচ্ছে এখান থেকে দেখা, এই পার্টটুকু আগে অঙ্কন করা, তাহলে এইরকম ভাবে বোঝাই যাচ্ছে এই জায়গাতে কিন্তু দাগ হবে না, এরকম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখান থেকে যখনই দেখবেন যে এই ভ্যালু বরাবর এটা উপরে টানছে, এটা উপরে টানছে, এটা কোন বরাবর, এই বরাবর, তাহলে এই বরাবরই উপরে গিয়ে মিলবে, একদম উপর পর্যন্ত গেছে, ঠিক আছে। আর এখান থেকে যে এই যে দাগটা আছে, এই দাগটা এই বরাবর আসবে। আচ্ছা, এখানে কিন্তু একটা বিষয় আছে, এখানে দাগ হবে কিনা খেয়াল করে দেখেন, এই বরাবর এখান থেকে যখন দেখবেন এটা কিন্তু এই বরাবর গিয়ে একদম লাস্টের মাথাটা দেখা যাচ্ছে, তার মানে এই সাইড এবং এই সাইড এত মিলিত হয়েছে, অর্থাৎ এখান থেকে যদি দেখেন এই বরাবর তো অবশ্যই এই দিকের লাইনগুলো দেখা যাচ্ছে, তার মানে ওই লাইনের জন্য এখানে হবে, তার মানে এটার জন্য না, পিছনের লাইনটা যে দেখা যাচ্ছে এর জন্য এটা হবে। আর এটা রান, আর এই যে এখানে দুইটা গিয়ে মিলিত হয়েছে, এই বরাবর একটা লাইন দেখা যাচ্ছে, তাহলে এখানে একটা লাইন হবে। এই হচ্ছে এটা ফ্রন্ট। আর এটা আমি ক্লাসগুলোতে আরো ভালোভাবে আলোচনা করছি, ওইখান থেকে বলে। এখান থেকে দেখেন এখানে কিন্তু দাগ টাগ দেয়া নেই, কারণ সরাসরি এই ভিউটাই ফার্স্ট অঙ্কন করবে। তাহলে এখান থেকে যখন অঙ্কন করতে যাবেন এই বরাবর এরকম অঙ্কন করলেন, এই মানটা আসবে। খেয়াল করে দেখেন সুন্দরভাবে এই পার্টটা চলে আসছে। এখন আমার জিনিসটা বুঝতে হবে এই পার্ট এখান থেকে যখন দেখবেন এই মানটুকু কিন্তু দেখা যাচ্ছে, সুন্দরভাবেই দেখা যাচ্ছে, তার মানে এরকম হবে। আর এখানে যে হোলটা আছে, মানে এখানে কাটা আছে, এখান থেকে যখন দেখবেন এই কাটাটা কিন্তু সরাসরি দেখা যাচ্ছে, এই পার্টটুকু তো শেষ, এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এই সাইড থেকে বুঝতেছে যে এখানে কাটা আছে, তার মানে এই জিনিসটা হিডেন আছে, তার মানে এখান থেকে হিডেন লাইনটা হবে। তার মানে এই হচ্ছে সাইড, এবং এটা কোন সাইড হ্যান্ড ভিউ, রাইট হ্যান্ড সাইড, তার মানে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট হ্যান্ড সাইড ভিউ, ফ্রন্ট যেহেতু এই পাশ থেকে আসছে। এই হচ্ছে
ড্রয়িং এর হিসাব। তার মানে মোটামুটি এই হচ্ছে 5টা কোশ্চেন। আর অ্যানালাইটিক্যাল ম্যাথের এই NWPGCL এবং এখানে কয়েকটা কোশ্চেন একটু গ্যাঞ্জামের ছিল, অনেকের কঠিন লাগছে। এই ম্যাথগুলো অ্যানালাইটিক্যাল ম্যাথের কোশ্চেন আমি আলাদাভাবে সলিউশন করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।